পরিরাজা জাদুই তীর ছুঁড়ে মারে মেঘ রাক্ষসের দিকে। মেঘ রাক্ষস শক্ত জাদুর মাধ্যমে পাল্টা আক্রমণ করে। এভাবে আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই থাকে। উ হা কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। আমার সোনা মা, শান্ত হ মা, কাঁদে না। এই তো মা, আদর করছি তো, কাঁদে না মা, কাঁদে না। রানী পরী যখন তার কন্যা সন্তানের কান্না থামাতে ব্যস্ত ছিল, ঠিক তখনই কক্ষে পরী রাজা চলে আসে আর বলে, কি ব্যাপার রানী, আমার মধু পরিমা এখনো কাঁদছে? দেখুন না, সেই কখন থেকে কান্না থামানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই থামছে না। দাও রানী, আমার মধুমাকে আমার কোলে দাও। রানী পরী পরী রাজার কথা মতো তাদের সন্তানকে পরী রাজার কোলে তুলে দেয়। আর পরী রাজা কন্যাকে আদর করতে করতে বলে, এই তো আমার মধুমা, বাবার কাছে এসেছো, এবার শান্ত হও, শান্ত হও বাবা, আর কেঁদো না, আর কেঁদো না মা, আর কেঁদো না। সদ্যজাত পরীকন্যা তার বাবা মাকে অবাক করে শান্ত হয়ে যায়। দেখলে তো, দেখলে রানী, আমাদের মধুমা কেমন শান্ত হয়ে গেল। হ্যাঁ, তাই তো দেখলাম। আর সাথে এটাও বুঝলাম, আমাদের মধুমা বড় হয়ে বাবার আদরিনী হবে। পরীরানী আর পরীরাজা যখন তাদের খুশির মুহূর্ত কাটাচ্ছিল, ঠিক তখনই অন্যদিকে মেঘ রাক্ষস একটা জাদুর আয়নায় তাদের দেখে বলতে থাকে, হেসে নে, যত খুশি হেসে নে, আমি আজ তোদের হাসির কারণকে আমার কাছে নিয়ে আসব, আর ওর রক্ত খেয়ে সর্বশক্তিমান হব, আর তারপর শুধু আমি হাসবো আর তোরা কাঁদবি। মেঘ রাক্ষস অট্ট হাসিতে ফেটে পড়ে। ওদিকে পরীরাজ পরীরানীকে বলে, রানী, মধুমা ঘুমিয়েছে, নাও নাও, মধুমাকে বিছানায় শুইয়ে দাও। পরীরানী তাদের সন্তানকে বিছানায় শুয়ে রাখে। চলুন মহারাজ, আমরা এই সুযোগে খাবার সেরে আসি। দাসী, আমাদের খাবারের ব্যবস্থা করো। এই বলেই পরীরাজা আর পরীরানী কক্ষ থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সেখানে মেঘ রাক্ষস এসে প্রকট হয়। বাহ, দারুণ সময়ে এসেছি, কেউ নেই কক্ষে, আজ শুধু আমার সুযোগ আর সুযোগ। আর দেরি নয়, এক্ষুনি পরিকন্যাকে নিয়ে কেটে পড়তে হবে। মেঘ রাক্ষস যখন ঘুমন্ত পরীকন্যাকে কোলে তুলে নেয়, তখনই কক্ষে রানী পরীর আগমন ঘটে। রাক্ষস তুই, তোর সাহস কি করে হলো আমাদের রাজ্যে পা দেয়ার? আর আমাদের সন্তানকে কোলে নিয়েছিস কেন? দে, দে, ওকে আমার কাছে দে বলছি, দে বলছি। মূর্খ রানী, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। রানী, কার সাথে কথা বলছো? এ কি মেঘ রাক্ষস, তুই আমার মেয়েকে স্পর্শ করেছিস? কোন সাহসে? ভালোই ভালোই বলছি, ওকে রেখে দে, তোদের কন্যা এখন আমার কবজায়। বুঝেছি, তুই সোজা কথাই মানবি না, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। পরীরাজা জাদুই তীর ছুঁড়ে মারে মেঘ রাক্ষসের দিকে। মেঘ রাক্ষস শক্ত জাদুর মাধ্যমে পাল্টা আক্রমণ করে। এভাবে আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই থাকে। আক্রমণের এক পর্যায়ে পরিকন্যা মেঘ রাক্ষসের হাত থেকে ছিটকে জানালা দিয়ে বাহিরে পড়ে যায়। এই দৃশ্য দেখে পরীরাজা ও পরীরানী আঁতকে ওঠে। মধুমা, মধুমা। এই সুযোগ এদের বন্দি করার। মেঘ রাক্ষস জাদু করে পরীরাজা আর পরীরানীকে জাদুই খাঁচায় বন্দি করে। এ কি করলি রাক্ষস? ছাড়, ছাড়, আমাদের ছাড়, আমাদের কন্যাকে বাঁচাতে হবে। ছাড় বলছি, ছাড়। তোদের কন্যাকে পাইনি তো কি হয়েছে, আজ থেকে তোরা বন্দি থাকবি, আর আমি এই পুরোপুরি লোকের রাজত্ব করব।
তোর এই স্বপ্ন আমি পূরণ হতে দেব না। আমরা এক্ষুনি এই খাঁচা থেকে মুক্ত হব। আহ! মূর্খ রাজা, আমি অত দুর্বল খাঁচা দিয়ে তোদের বন্দি করিনি। এই খাঁচায় তোরা যতদিন থাকবি ততদিন তোদের জাদু শক্তি কোনো কাজ করবে না। আজ থেকে তোরা আমার হাতের পুতুল। অন্যদিকে গৌরী নাগিন বনের এঁকে বেঁকে চলা নদীর পাড়ে আসে আর বলতে থাকে, বড্ড পিপাসা পেয়েছে, পানি খেয়ে গলাটা ভিজিয়ে শিকার খুঁজতে যেতে হবে। আর ঠিক তখনই আকাশের মেঘ ভেদ করে পরিকন্যা গৌরী নাগিনের সামনে ভাসমান পদ্ম ফুলের মাঝে পড়ে। মা, এ আমি কি দেখছি? এই কন্যাকে তো দেখে মনে হচ্ছে কোনো পরীর সন্তান। কন্যাটার মুখে কি মায়া! আহা! এই বলেই গৌরী নাগিন হাত বাড়িয়ে পরিকন্যাকে কোলে তুলে নেয়। এই কন্যাকে নিয়ে এবার আমি কি করি? এখানে একে রেখে গেলে যদি কোনো জন্তু জানোয়ার এর ক্ষতি করে দেয় তখন? না না, আমি বরং প্রকৃতি দেবীকে ডাকি। প্রকৃতি দেবী, প্রকৃতি দেবী, দয়া করে দেখা দিন, দেখা দিন। প্রকৃতি দেবী, দেখা দিন। গৌরী নাগিন প্রকৃতি দেবীকে ডাকতে থাকে। তখনই প্রকৃতি দেবী সেখানে প্রকট হয় আর বলে, গৌরী নাগিন, আমাকে স্মরণ করার কারণ কি? প্রকৃতি দেবী, আমি এই পরিকন্যাকে কুড়িয়ে পেয়েছি। আমি পরিকন্যার অতীত ভবিষ্যৎ সবই জানতে চাই। জানতে চাস? তাহলে দেখ। এই কথা বলে প্রকৃতি দেবী একটা আয়না প্রকট করে আর পরিকন্যার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দেখাতে থাকে। এই কন্যা এখন বড্ড অসহায়। এর বাবা মাকে রাক্ষস বন্দি করেছে। আমি এখন কি করব প্রকৃতি দেবী? আমি না পারবো পরিলোকে যেতে, আর না পারবো ওই রাক্ষসকে ধ্বংস করে এই কন্যার বাবা মাকে মুক্ত করতে। প্রকৃতি দেবী, তাহলে আমি কি করব আপনি বলে দিন। তোমাকে ওই রাক্ষসকে ধ্বংস করতে হবে না। এই পরিকন্যার বয়স যখন 18 বছর হবে তখন পরিকন্যায় আপনা আপনি প্রকৃতি থেকে শক্তি অর্জন করবে, আর এই কন্যাই পারবে এর বাবা মাকে মুক্ত করতে। কিন্তু তত বছর এই কন্যাকে তোমাকে আগলে রাখতে হবে। কি পারবে তো আগলে রাখতে? অবশ্যই পারবো প্রকৃতি দেবী। পরিবার ছেড়ে থাকার কষ্ট আমি জানি। যতদিন না এই কন্যাকে আমি সুস্থভাবে এর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি ততদিন এই কন্যা আমার কাছেই থাকবে। আজ থেকে আমি এর দ্বিতীয় মা। বেশ, আমি তবে আসি। এই বলেই প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায় আর নাগিন পরিকন্যাকে তার গুহায় নিয়ে যায়। মধুপরিমা, তোকে আমি মনের মতো করে বড় করব। আজ থেকে তুই আমার আরেকটা দুনিয়া। চল, তোকে আগে খাবার খাওয়াই। গৌরী নাগিন পরিকন্যাকে আদর যত্নে বড় করতে থাকে। এভাবেই কয়েক বছর কেটে যায়। গৌরী নাগিনের আদর যত্নে পরিকন্যা 18 বছরে পদার্পণ করে। একদিন পরিকন্যা বনে ঘুরতে ঘুরতে একটা ফুলের বাগানে প্রবেশ করে। এ কি, এই বাগানে একটা ফুলও ফুটেনি কেন? ফুল ছাড়া বাগানটা দেখতে একটুও ভালো লাগছে না। ইস, যদি আমার হাতে জাদু থাকতো তাহলে আমি আমার জাদু দিয়ে বাগানের সমস্ত গাছে ফুল ফোটাতাম। এই কথা বলতে না বলতে মধুপরীর হাতে জাদুই দণ্ড প্রকট হয় আর বাগানের সমস্ত গাছে ফুল ফোটে। এসব দেখে মধুপরী বেশ অবাক হয়ে যায়। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, এক্ষুনি আমাকে মায়ের কাছে যেতে হবে। মধুপরী সাথে সাথে গৌরী নাগিনের কাছে চলে আসে আর গৌরী নাগিনকে তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। সব শুনে গৌরী নাগিন বেশ খুশি হয়। মধুমা, তোর ফিরে যাওয়ার সময় এসেছে। তুই তোর শক্তি পেয়েছিস।
আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম। মানে কি বলছো এসব মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় ফিরে যাব আমি? বলছি মা, আমি তোকে সব বলছি। তুই আমার সন্তান নোস, তুই পরিলোকের রাজকন্যা মধুপরী। আমি তোকে সেই ছোট্টবেলায় কুড়িয়ে পাই। আজ থেকে 18 বছর আগে মেঘ রাক্ষস তোর বাবা মাকে বন্দি করে পরিলোকে রাজত্ব করছে। তোর মাঝে এখন শক্তি এসেছে, এই শক্তি দিয়েই তুই রাক্ষসকে ধ্বংস করবি, ধ্বংস। কি এসব সত্যি মা? হ্যাঁ রে মা, এসব সত্যি। তাই আর দেরি নয়, চলে যা তুই, চলে যা, চলে যা তুই তোর বাবা মাকে রক্ষা করতে। এত বছর আমার বাবা মাকে কষ্ট দেওয়ার শাস্তি, আর আমাকে আমার বাবা মার কাছ থেকে দূরে রাখার শাস্তি তুই পাবি, পাবি রাক্ষস। আমি আসছি। মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সফল হতে পারি। মধুপরী গৌরী নাগিনের কাছ থেকে বিদায় নিয়ে পরিলোকের দিকে চলতে থাকে। অন্যদিকে মেঘ রাক্ষস বলতে থাকে, বল, তোদের মণিমুক্তা কই? বল, এই রাজ্যের কোথায় লুকিয়ে রেখেছিস? বল। শয়তান, মরে গেলেও সেসবের সন্ধান আমি তোকে দেব না। কি বলবি না? তাহলে মর। মেঘ রাক্ষস জাদু করে একটা তরবারি প্রকট করে, আর যেই না পরিরাজাকে সেই তরবারি দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই সেখানে মধুপরী আসে আর হুঙ্কার দিয়ে বলতে থাকে, দাঁড়া শয়তান, আমার বাবা মাকে আর একটা আঘাত করারও দুঃসাহস দেখাবি না। দাঁড়া বলছি। কে তুই? আর কে তোর বাবা মা? এখানে আসার সাহস কে তোকে দিয়েছে? আমি এই রাজ্যের রাজকন্যা মধুপরী, আর ওনারা আমার বাবা মা। তুই এখনো বেঁচে আছিস? সেদিন মরিসনি, কোনো সমস্যা নেই। আজ তোকে আর তোর এই বাবা মাকে একসাথে মারবো। সেই সুযোগ আর তুই পাবি না রাক্ষস। আজ আমরা নয়, তুই মরবি, তুই। এত বড় সাহস, আমাকে হুমকি দিস? দেখ মজা। উ হা। মধুপরীর জাদুই শক্তির কাছে মেঘ রাক্ষস হেরে যায়, আর আর্তনাদ করে সেখানেই শেষ হয়ে যায়। আর সাথে সাথে পরী রাজা ও পরী রানী মুক্ত হয়ে যায়। আমাদের মধুমা, আমাদের মধুমা। আমরা ভেবেছিলাম তোকে আর কখনোই ফিরে পাবো না রে মা। তুই এতদিন কোথায় ছিলি মা, কোথায় ছিলি? বলছি মা, বলছি বাবা, আমি তোমাদের সব বলছি। এই বলেই মধুপরী তার বাবা মাকে সব খুলে বলে। সব শুনে পরী রানী বলে, মধুমা, আমাদের নিয়ে চল তোর সেই নাগিন মায়ের কাছে, যে তোকে এত বছর আগলে রেখেছিল। হ্যাঁ মা, বাবা চলো। মধুপরী তার বাবা মাকে নিয়ে পরিলোক থেকে গৌরী নাগিনের গুহায় আসে, আর পরী রাজা পরী রানী গৌরী নাগিনকে অনেক কৃতজ্ঞতা জানায়। আমরা তবে এবার আসি নাগিন দিদি, তুমি সাবধানে থেকো, ভালো থেকো, কেমন? ঠিক আছে, তোমরাও ভালো থেকো। আমার এই মধুমাকে দেখে রেখো। মধুমা, তোর এই মাকে ভুলে যাস না। মাঝে মাঝে দেখা করার জন্য আমার গুহায় চলে আসিস কিন্তু। অবশ্যই আসবো মা, তোমাকে ভুলে থাকা সম্ভব নয়। বিদায় দিদি। বিদায়। মধুপরী তার বাবা মাকে নিয়ে পরিলোকে ফিরে আসে আর সুখেই দিন কাটাতে থাকে। এদিকে নাগিনও আগের মতো একা একা বেশ সুখে দিন পার করতে থাকে। মূর্খ কালনাগ, আমাদের শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তুই অমর হবি, তাই না? অমর হওয়ার আগেই আমাদের হাতে তোর সমাধি হবে। এ কথা বলে জলপরি আর জল রাজা তাদের মহা জাদুবিদ্যা কালনাগের ওপর প্রয়োগ করে, আর সাথে সাথে কালনাগ একটা পাথরের মূর্তি হয়ে যায়।
কৈলাস নদীর তলদেশে এক দানব কালনাগ বসবাস করত। সেই দানব কালনাগ ছিল ভীষণ শক্তিশালী, কিন্তু সে শুধু তার শক্তিতে সন্তুষ্ট ছিল না। তার একদিন মনের মধ্যে ইচ্ছে জাগলো সে অমর হবে। আর অমর হওয়ার জন্য নাগরাজ্যের বিষমাতা বিষনাগিনের সাধনা করতে থাকে। হে বিষনাগিন, হয় আমাকে দেখা দিয়ে আমার মনোবাসনা পূর্ণ করো, নয়তো আমি আমার এই জাদুর কুণ্ডুলিতে প্রাণ ত্যাগ করব। বিষনাগিন, বিষনাগিন। কালনাগ যখন মাতা বিষনাগিনকে প্রাণপণে আহ্বান করতে থাকে, বিষনাগিন তখন কালনাগের আহ্বানে সাড়া দিয়ে জাদুর কুণ্ডুলির মধ্যে দিয়ে কালনাগের সামনে এসে উপস্থিত হয়। বল কালনাগ, বল, কেন এই কঠিন সাধনা করে আমাকে আহ্বান করেছিস? কি তোর মনোবাসনা বল, আর তোর সাধনায় আমি খুশি হয়েছি। মাতা বিষনাগিন, আমি অমর হতে চাই, অমর। আমাকে অমর বানিয়ে দাও, অমর হয়ে যেন আমি এই জল রাজ্যের উপর কবজা করতে পারি। দাও, আমাকে অমর বানিয়ে দাও। আমি অমর হওয়ার কোনো বরদান দিতে পারবো না, কিন্তু তুই অমর হতে পারবি। এই জল রাজ্যের উত্তর দিকে এক জল রাজা আর এক জল পরী বসবাস করে। সেই জল রাজ্যে এক মায়াবী আপেল গাছ আছে, আর সেই আপেল গাছে একটা নীল রঙের আপেলও আছে। সেই আপেলে জল রাজ্যের প্রাণ ভ্রমরা লুকিয়ে আছে। সেই আপেল এনে তুই যদি রস করে খেতে পারিস তবেই তুই অমর হবি। কিন্তু সাবধান, ওই জল রাজা আর জলপরী সব সময় ওই গাছকে রক্ষা করে, আর ওরা অনেক শক্তিশালী, এতই শক্তিশালী যে ওরা তোর প্রাণও কেড়ে নিতে পারে। এ কথা বলেই বিষনাগিন জাদুর কুণ্ডলী থেকে গায়েব হয়ে যায়। অমর তো আমি হবই হব, যে করেই হোক। কেউ আমাকে আটকাতে পারবে না। জলপরি, আজকেও আমি তোমার কাছে হেরে গেলাম। আজকেও তুমি আমার আগে এসে এই আপেল গাছের যত্ন করছো। জল রাজা, এতে যে তোমার প্রাণ ভ্রমরা রাখা আছে, আমি যত্ন না করলে কে করবে বলো? এই আপেল গাছ যত ভালো থাকবে, এই গাছের নীল আপেলও তত ভালো থাকবে। নীল আপেল ভালো থাকলে তা তুমিও ভালো থাকবে। তোমাকে নিয়ে আর পারি না। এই তো মা বাবা, তোমরা দুজনেই এখানে। শোনো না, আমি একটু খেলতে যাই। যা মা, তবে খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। এ কথা বলে জলপরি আর জল রাজার মেয়ে মণিমালা একটু দূরে খেলতে যায়। মণিমালা যখন আপন মনে ঝিনুক শামুক নিয়ে খেলছিল, ঠিক তখনই কিছু দূর থেকে কালনাগ তাকে দেখতে পায়। আরে আরে, ওইটা জলপরি আর জল রাজার মেয়ে মণিমালা না? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই মণিমালাকেই বানাবো আমার চালের গুটি। এ কথা বলে কালনাগ তার বিষ দূর থেকে মণিমালার দিকে ছুঁড়ে মারে, আর সেই বিষ মণিমালার উপর পড়তেই তার পুরো শরীরে ক্ষতের সৃষ্টি হয়, আর মণিমালার শরীরে প্রচন্ড যন্ত্রণা করতে থাকে। কি হলো? আমার শরীরে এমন ক্ষতের সৃষ্টি হলো কি করে? উফ, প্রচন্ড যন্ত্রণা করছে। মা, বাবা। মণিমালার এমন চিৎকার শুনে জলপরি আর জল রাজা যেমনি তাদের মেয়ের দিকে ঘুরে তাকায়, মেয়ের শরীর দেখে আঁতকে ওঠে আর বলে, হে কি মা,
তোর এই অবস্থা হয়েছে কি করে? হায় হায় রে, কিছুক্ষণ আগেও তো তুই ভালো ছিলি। এখন এসব কথা বাদ দিয়ে জলপরি, চলো চলো, আমাদের মেয়েকে নিয়ে তাড়াতাড়ি ঘরে চলো। জলপরি এই কথা শুনে মণিমালাকে কোলে তুলে নেয়। আর ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। মা, মা, খুব যন্ত্রণা করছে মা, খুব যন্ত্রণা করছে। আমি একা একা খেলছিলাম, হঠাৎ আমার শরীরে এমন ক্ষতির সৃষ্টি হয়েছে। মা বাবা, আমি ব্যথা সহ্য করতে পারছি না। কাঁদিস না মা, কাঁদিস না, শান্ত হ। দাঁড়া, আমি তোর উপর আমার মায়া জাদু প্রয়োগ করছি, তুই এক্ষুনি ঠিক হয়ে যাবি মা। এ কথা বলে জল রাজা তার মেয়ের উপর মায়া জাদু প্রয়োগ করে, কিন্তু মণিমালার শরীরের ক্ষত ঠিক হয় না। এ কি জল রাজা, তোমার মায়া শক্তি মণিমালার উপর কাজ করলো না কেন? তাহলে তো এ কোনো সাধারণ ক্ষত নয়। জলপরি যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে কালনাগ এসে উপস্থিত হয়। কি ব্যাপার, তোদের মেয়ের শরীরের এই ক্ষত নিয়ে বুঝি খুব চিন্তায় আছিস? আরে চিন্তা নেই, আমি এই ক্ষত ঠিক করতে পারবো। ক্ষত ঠিক করতে পারবে মানে? তুমি কি করে জানলে আমাদের মেয়ের শরীরে ক্ষত হয়েছে? এখন কি এসব জানা খুব জরুরি? ঠিক আছে, তোমরা যখন চাও না আমি তোমাদের মেয়েকে ঠিক করে দেই, তবে চলে যাচ্ছি আমি। না না কালনাগ, তুমি বলো কি উপায়ে আমার মেয়ে ভালো হবে? আমার মেয়েকে ছাড়া যে আমি বাঁচবো না, বাঁচবো না। ঠিক আছে, তবে বলছি, এই রাজ্যে যে আপেল গাছটা আছে, ওই আপেল গাছের নীল আপেলটা আমাকে এনে দাও। ওই আপেলটা দিয়ে আমি ঔষধ বানিয়ে দিব। সেই ঔষধ তোদের মেয়েকে খাওয়ালেই তোদের মেয়ে ভালো হয়ে যাবে। নীল আপেল? কিন্তু থামো জলপরি, কোনো কিন্তু নেই। আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। আপেল গাছ থেকে যদি ওই নীল আপেলও ছিঁড়তে হয়, তবে তাই ছিঁড়ব। এ কথা বলে জল রাজা সেখান থেকে বেরিয়ে যায়। আর জলপরি কাতর স্বরে বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও, ওগো দাঁড়াও। এখানে দাঁড়িয়ে কাঁদলে তো হবে না, যা জলপরি, তোর মেয়ের জন্য কিছু খাবার নিয়ে আয়, যা। কালনাগের কথা শুনে জলপরি সেখান থেকে তার মেয়ের জন্য কিছু খাবার নিতে যায়। আর কিছুক্ষণ পর খাবার নিয়ে ফিরে আসতেই দরজা থেকে কালনাগের কথা শুনতে পায়। বোকা জলপরি আর জলরাজ বুঝতেই পারেনি আমি জলরাজার প্রাণ ভোমরা রাখার ওই নীল আপেলটা নেওয়ার জন্যই তাদের মেয়ের শরীরে আমার বিষ দিয়ে ইচ্ছে করে ক্ষত বানিয়েছি। ওই নীল আপেল হাতে পেলেই আমি অমর হয়ে যাব। কি বোকাটাই না বানিয়েছি সবাইকে। কালনাগের এই কথা দরজার আড়াল থেকে জলপরি শুনতে পেয়ে ভীষণ রেগে যায় আর ফিসফিস করে বলতে থাকে, এই কালনাকে সব চাল তাহলে। না না, জল রাজাকে গিয়ে এক্ষুনি থামাতে হবে তাহলে। এ কথা বলে জলপরি দ্রুত সেখান থেকে বেরিয়ে সেই মায়াবী আপেল গাছের কাছে জল রাজাকে থামাতে যায়। আমার মেয়ের জীবনের কাছে আমার জীবন কিছুই নয়। আমার মেয়েকে সুস্থ করতে যদি আমার প্রাণ ভোমরা রাখা ওই নীল আপেলের প্রয়োজন হয়, তবে তাই হোক। এ কথা বলে জল রাজা যেমনি নীল আপেল ছেঁড়ার উদ্দেশ্যে হাত বাড়ায়, অমনি সেখানে জল পড়ে আসে আর চিৎকার করে জল রাজাকে বলে, দাঁড়াও জল রাজা, দাঁড়াও, তুমি আপেল ছিঁড়ো না, দাঁড়াও জল রাজা, দাঁড়াও। এ কি জলপরি, তুমি তুমি এখানে কি করছো? আর আমাকে ওই নীল আপেল ছেঁড়া থেকে কেন বাধা দিচ্ছ? যাও যাও, আমার মেয়ের কাছে যাও, আর নাগরাজাকে গিয়ে বলো আমি নীল আপেল নিয়ে তবেই ফিরছি। চক্রান্ত, সব চক্রান্ত। ওই কালনাগ নিজের স্বার্থ হাসিলের জন্য আমাদের মেয়ের শরীরে ওই ক্ষত সৃষ্টি করেছে, সব চক্রান্ত।
জলরাজা জলপরীর এমন কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় আর বলে, জলপরি, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কালনাগের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে কেন আমাদের মেয়ের ক্ষতি করবে বলো? জলরাজা, ওই কালনাগ নীল আপেল খেয়ে সে অমর হতে চায়, তাই সে আমাদের মেয়েকে ব্যবহার করে ফাঁদ পেতেছে। কি কি বললে তুমি? ওই কালনাগের পেটে পেটে এত বুদ্ধি? আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকেই আমার প্রাণভ্রমরা রাখা আপেলটা নিতে চায়। চলো জলপুরি, চলো, ওই কালনাগকে বুঝিয়ে দেব আমাদের বোকা বানানোর শাস্তি কি হতে পারে। এ কথা বলে জলপরি জলরাজা রেগে মেগে তাদের ঘরের দিকে ছুটতে থাকে। অন্যদিকে মা বাবা, তোমরা কোথায়? আমার ভীষণ কষ্ট হচ্ছে। মা বাবা, এই চুপ কর তো, চেঁচিয়ে চেঁচিয়ে কানের মাথা খাচ্ছে আমার। তোর বাপটা কেন যে নীল আপেল নিয়ে আসছে না কে জানে। আজ আমার অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কালনাগ যখন এই কথা বলে অট্ট হাসিতে ফেটে পড়ে, ঠিক তখনই সেখানে জলপরি আর জলরাজা এসে পড়ে। আর কালনাগের কথা শুনে জলরাজা বলে ওঠে, মিথ্যুক কালনাগ, ওই স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না। তুই আমার হাত দিয়ে আমার ওই প্রাণভ্রমরা কেড়ে নিতে চেয়েছিলি, এত বড় দুঃসাহস তোর! আরে আরে, সব কিছু বুঝে গেল। দেখ, ভালোই ভালোই তোরা আমাকে নীল আপেল দিয়ে দে, নয়তো তোদের আমি মেরে ফেলে ওই নীল আপেল নিয়ে নেব। মূর্খ কালনাগ, আমাদের শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তুই অমর হবি, তাই না? অমর হওয়ার আগেই আমাদের হাতে তোর সমাধি হবে। এ কথা বলে জলপরি আর জলরাজা তাদের মহা জাদুবিদ্যা কালনাগের ওপর প্রয়োগ করে। আর সাথে সাথে কালনাগ একটা পাথরের মূর্তি হয়ে যায়। কালনাগ পাথরের মূর্তি হওয়ার পরে মণিমালা শরীর থেকে আপনা আপনি ক্ষত সেরে যায় আর মণিমালা বিছানা থেকে উঠে বসে। মা বাবা, দেখো, আমি সেরে উঠেছি। দেখো দেখো। যাক বাবা, আমাদের মেয়ের উপর থেকে বড় একটা বিপদ কেটে গেল। হ্যাঁ, তোমার প্রাণ ভ্রমরা রাখা ওই নীল আপেলের ওপর থেকেও বিপদ কেটে গিয়েছে। এত বড় বিপদ কেটে যাওয়ার পর জলপরি আর জলরাজা তাদের মেয়ে মণিমালাকে নিয়ে জলরাজ্যে বেশ আনন্দেই দিন কাটাতে থাকে। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের? এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।